নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অখিল গগৈর মতবিনিময় সভা শিলচরে, বিভিন্ন দিক নিয়ে আলোচনা। সৎ মাকে খুন করার অভিযোগে গ্রেফতার ছেলে, চাঞ্চল্য উধারবন্দে। কাবুগঞ্জ নতুন বাজার সড়ক নির্মাণে অনিয়ম, তদন্তের দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক সফরে সোমবার রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ শিলচরে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে তিনি জানান, হিন্দু বাঙালিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসলেও বরাকে কোনো উন্নয়ন করেনি বিজেপি। বরাকের আসন সংখ্যা 15 থেকে কমিয়ে 13টি করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের রাজনীতিতে কিছু সংখ্যক কালেক্টরদের জন্ম দিয়ে বিভিন্ন সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ অখিল গগৈর। অসমিয়া ও বাঙালির মধ্যে সংঘাত সৃষ্টি করা ছাড়া আর কিছুই করেনি মুখ্যমন্ত্রী। শিলচর পুরসভার নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে, নাগরিকপঞ্জির বাস্তবায়ন হয়নি, গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে লক্ষাধিক চারাগাছ ধ্বংস করে মানুষের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া সহ বরাকের হিন্দু বাঙালিদের শুধু রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করে যাচ্ছে বিজেপি। এছাড়াও মিনি সচিবালয়, শিলচরে উড়ালপুল নির্মাণ, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, বরাক নদীর খনন, মহাসড়ক নির্মাণ, রেল যোগাযোগ, শিলচর মেডিকেল কলেজের পরিবেশ ও পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করেছেন অখিল গগৈ। শুধু তাই নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 1 লক্ষ চাকরি প্রদানের ক্ষেত্রে বরাকের কয়জনকে চাকরি দেওয়া হয়েছে এবং এখানে জ্বলন্ত সমস্যা সমাধানে শাসক দল কি কি কাজ করেছে তার শ্বেতপত্র আসন্ন শীতকালীন অধিবেশনে তুলে ধরতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানিয়েছেন অখিল গগৈ। হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমৰ পৰা পুৰা লুটি নি 3000 কোটি টকা তাত বোলে লগাই দিলে। 3000 কোটি টকা লগালে। 3000 কোটি টকা লগাই যোৱাবাৰ 2019 চনত তাতে বিজেপিয়ে যিমান আসন পাইছিলে তাতকে 4খন আসন কম পালে। বুজিছে নাই? যোৱাবাৰ যিমান আসন পাইছিলে, যোৱাবাৰ তাতে 2019ৰ ইলেকশ্যনত 34% পাইছিলে, এবার 33% পায়। বুঝছে নাই? আমার পোৱালি হিমন্তই গোটেই অসমৰ টকা লুটি নি ঝাৰখণ্ডত কি উলিয়াইছিলে জানে নাই? ঘুচপেটিয়া উলিয়াইছিলে তাত। হ্যাঁ, এই যে আমার ইয়াতে উলিয়াই কি আপোনাৰ লাভ জেহাদ, আমাৰ ইয়াৰ পৰা যে উলিয়াই যে মুছলমানে আমাৰ চব খাই পেলালে। হ্যাঁ, কি বুলি যে ৰুটি, বেটি আৰু মাটি এইটো মুছলমানে লৈ ল'লে বুলি উলিয়াইছে। হ্যাঁ, ঘুচপেটিয়া বাংলাদেশৰ পৰা আহি সকলোৱে জানে যে ঝাৰখণ্ডৰ লগত মানে বাংলাদেশক আৰু যদি ইমান দূৰ আহিব পাৰিছে চেন্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰে এইটো আহি 2 নম্বৰী হয় নে নহয়? হিমন্ত বিশ্ব শৰ্মা যে ফেইল হ'ল, তেওঁ যে চাণক্য বুদ্ধিয়ে কাম নিদিলে, তেওঁ যে 2 নম্বৰী মাল ঝাৰখণ্ডৰ মানুহে যে উলিয়াই দিলে। আমাৰ অসমীয়া কিতাপ ওপৰত এনে দাদাগিৰি তেওঁ যে ঝাৰখণ্ডৰ মানুহে লাভ খেদন দিলে, এতিয়া ঝাৰখণ্ডলৈ নাযাব সঁচাকৈ। নেশ্যনেল লিডাৰ বা পাতি গ'ল, বুজিছে নাই? এইটো অকণ উলিয়াই দিব দেই পাৰিলে, মৰম কৰি মোক অকণ মৰম কৰি উলিয়াই দিলে অকণ। ধন্যবাদ, ইমানেই। থেংক ইউ। যদি আমি বিৰোধী ঐক্যমঞ্চ একলগ হ'ব পাৰোঁ, বিৰোধী ৰাজনৈতিক দল একলগ হ'ব পাৰোঁ, মই আপোনালোকক লিখি থৈ গৈছোঁ। 2026 চনত বিজেপি চৰকাৰক হৰুৱাম আৰু আমি সকলোৱে মিলি আমি বিৰোধী ঐক্যমঞ্চৰ চৰকাৰ কৰিম আৰু তাত ৰাইজৰ দল নোহোৱাকৈ পৃথিৱীৰ কোনেও এইবাৰ 2026 চনত চৰকাৰ কৰিব নোৱাৰে। গোসাইপুর জিপির লাটসিংপাড়ে হতভাগ্য সৎ মাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। উধারবন থানার অন্তর্গত গোসাইপুর জিপির দুর্গানগর 3য় খণ্ডের লাটসিংপাড়ের বাসিন্দা টুনুমিয়া গাজীর স্ত্রী হামিদা বেগম এ মর্মে রবিবার উধারবন থানায় টুনুমিয়া গাজী, নজমুল গাজী ওরফে লাদেন এবং কুকিলা গাজীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন হামিদা বেগমের ভাই আব্দুল কুদ্দুস বড়ভূইয়া। এজাহারের ভিত্তিতে রবিবার রাতে শিলচর থেকে নজমুল গাজী ওরফে লাদেনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার খুনি লাদেনকে আদালতে তোলা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, হামিদা বেগমের স্বামী টুনুমিয়া গাজী আগে একটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর দিকে 3টি সন্তান রয়েছে।
এ নিয়ে হামিদা বেগমের সঙ্গে স্বামী সহ লাদেন গাজী ও কুকিলা গাজীর বিবাদ চলত। একাধিকবার হামিদার উপর অত্যাচারও চালানো হয়। শুক্রবার বেলা 1টা নাগাদ পারিবারিক বিবাদের জেরে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। একটি অস্ত্র দিয়ে হামিদার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে পরিবারের লোকেরা শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। তার অবস্থা সংকটজনক থাকায় সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। শনিবার বেলা 12টা নাগাদ চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে হামিদার। পরে পোস্টমর্টেম করার পর বরখোলা ছেচুরিতে বাবার বাড়িতে এনে রবিবার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে নাজমুল ওরফে লাদেনকে আদালতে পাঠানোর আগ মুহূর্তে প্রতিবেশী সহ গোসাইপুর জিপির প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম লস্কর এই রকম অপরাধীকে উপযুক্ত বিচার করে ফাঁসি দেওয়ার আর্জি জানান। কবে মারছে? শুক্রবারে দুপুর 1টার সময়। কেটা দিয়ে মারছে? দাও দিয়া মাথার মধ্যে চিহ্ন আছে, দাওয়ার চিহ্ন পুরো দেখা যায় ফটোর মধ্যে। পুরো আপনারা দেখলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আপনারা ন্যায় বিচারের লাগি আবেদন করুন। আপনারা কোনো এজাহার করছিলেন? আমরা তো একটা এজাহার একটা করলাম শনিবারে, কিন্তু এজাহারটা কিন্তু মানে এমনি আমরা নর্মাল একটা এজাহার করছি। এই এজাহারের ভিত্তিতে কি হয় আমরা তো বুঝতে পারছি না, কিন্তু এজাহার যেটা হয়েছে কিন্তু সে তো ঠিক কালপিট, তার অতিরিক্ত একটি সাজা লাগে। এখন এখন আমাদের উদারবন পুলিশ স্টেশনের মধ্যে আছে, তারা নিজে আনি তারা সিলিন্ডার করছে এখানে। ছেলের বাবায় টুনু মিয়া। এখন আপনারা দাবি দিতা? আমরা ওটা নিয়ার বিচার চাই, অতিরিক্ত এটা শাস্তি লাগে। প্রশাসনের কাছে এসপি স্যারের কাছে আবেদন শাস্তি দেওয়ার লাগিয়া এবং আমরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে একটা অনুরোধ করি। আর সংবাদ মাধ্যমের কাছে আমরা বিনম্র অনুরোধ আপনারা এটা তুলিয়া ধরবা, যাতে এটা উপযুক্ত শাস্তি হয়, এরকম আর কারো বনভাঙ্গির সঙ্গে যাতে না হয়। বারমুনে হয়ে কাবুগঞ্জ নতুন বাজার পূর্ত সড়কের নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ এলাকাবাসীর। সবেমাত্র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, এখনই উঠে যাচ্ছে রাস্তার পিচ। রবিবার স্থানীয়রা জড়ো হয়ে শাবলের মাধ্যমে টুকি দিয়ে পিচ উঠিয়ে দেখান। এছাড়া হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ। রাস্তার বেশ কিছু স্থানে বড় পাথরের উপর বিটুমিন মাখিয়ে কালো করা হয়েছে। এই ছবি প্রমাণিত করে এই কাজে বেলাগাম দুর্নীতি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাজ চলাকালীন তারা বারবার ভালোভাবে কাজ করার আবেদন জানালেও পাত্তা দেননি ঠিকাদার। বর্তমানে তাদের কাজ শেষ করে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর এদিকে রাস্তা ভেঙে যাচ্ছে। মাত্র আধ ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণের পিচ করা হয়েছে, তাও কাদামাটির উপরে। তাদের কথায় সড়ক নির্মাণ হয় চলাফেরা করার জন্য, রাস্তা বানানো শেষ হতে না হতেই গর্ত দেখা যাচ্ছে। এই রাস্তায় 2 মাস পরে চলাফেরা করা কঠিন হয়ে দাঁড়াবে। এদিন তারা কাছাড়ের জেলাশাসক সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই কাজের ঠিকাদার সহ বিভাগীয় বাস্তবের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। শিলচর মহিলা কলেজের বাণিজ্য শাখা ও লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর যৌথ উদ্যোগে সোমবার শ্যামাপ্রসাদ রোডের মহিলা মহাবিদ্যালয়ে নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস শীর্ষক বিষয়ের উপর এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় আইনজীবী জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থেকে কলেজের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীদের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিরুদ্ধে আইনি বিভিন্ন ধারার তাৎপর্য ও মহত্ব তুলে ধরে তাদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। এছাড়াও মহিলাদের সঙ্গে হওয়া ঘরোয়া হিংসা রোধ করা, অপহরণ, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর পাশাপাশি মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষার উন্নয়নকে হাতিয়ার করে সমাজে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মহিলা ও উঠতি যুবতীদের পোশাক পরিধান সহ সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে সতর্ক থেকে নিজেকে সুরক্ষিত রেখে সমাজে এগিয়ে চলার আবেদন জানিয়েছেন বক্তারা। সভায় লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর তরফে সঞ্জীব রায়, বন্দিতা দ্বিবেদী রায়, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকা সহ কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সবাই এখানে সমবেত হয়েছি লায়ন্স ক্লাবের উদ্যোগে আর আমাদের কলেজের কমার্স ডিপার্টমেন্টের উদ্যোগে একটা প্রোগ্রাম করলাম, যে ইন্টারন্যাশনাল ডে আজকে ইন্টারন্যাশনাল ডে যেটা উদযাপন হলো, যে মেয়েদের এগেনস্টে যেটা ভায়োলেন্স, এই উপলক্ষে আমাদের মূল কাজটাই ছিল আজকের, যে কীভাবে ছাত্রীদেরকে বিভিন্নভাবে চেতনা জাগানো যায়, যে কীভাবে মেয়েদের এগেনস্টে যেগুলো ভায়োলেন্স হচ্ছে নিত্যদিন, সেই ভায়োলেন্স থেকে কীভাবে তাদের রক্ষা পেতে হবে। এই প্রসঙ্গে আমাদের আজকে যে নিমন্ত্রিত অতিথি আছেন প্রধান বক্তা জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য মহাশয়, আর সঙ্গে লায়ন্স ক্লাবের যারা আধিকারিক আছেন, প্রেসিডেন্ট স্যার আছেন, সবাই মিলে ছাত্রদের মধ্যে একটা চেতনা জাগানোর জন্য একটা প্রোগ্রাম আজকে আমরা করলাম। এটা একটা শর্ট অফ ডিসকাশন, সবারই অনুমতি, সবাই এখানে
মেয়েদের যে বিভিন্ন সমস্যা, সামাজিক সমস্যা, এগুলো প্রবলেম যাতে ভবিষ্যতে কীভাবে দূরীভূত করা যায়, কীভাবে কন্ট্রোল করা যায়, সমাজকে যাতে ভালোভাবে চালিত করা যায়, এসব নিয়ে আমরা সবাই একটা প্রোগ্রাম আজকে অনুষ্ঠান করলাম। খুব অল্প সময়ের মধ্যে এটা প্রোগ্রাম হলো, আশা করি ভবিষ্যতে আরও ভালোভাবে এটাকে করতে পারবো। আর লায়ন্স ক্লাবকেও বলবো যাতে ভবিষ্যতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন, মেয়েদের বিভিন্ন সমস্যা, প্রবলেম এসব নিয়ে আমরা যাতে ভালোভাবে কোনো একটা প্রোগ্রাম বা কাজ করতে পারি, এটাই আমার সবার সঙ্গে ইচ্ছা। থ্যাংক ইউ। আমি আর কিছু বলছি। সোমবার বিকেলে শ্রীভূমি জেলার বাখুরসার এলাকায় রাবার ভ্যালি গোডাউনে সংঘটিত হলো এক ভয়ানক অগ্নিকাণ্ড। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় দুটি দমকলের ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার রাবারের সিট। রাবারের সিটগুলো আগুন দিয়ে শুকোতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এখানে ধোঁয়া দেখা যায়, আর ধোঁয়া দেখার সাথে সাথে রাবার একদম প্রচণ্ডভাবে ধোঁয়ার সঙ্গে আগুন। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করছি, ফায়ার ব্রিগেড অবশ্য 10 মিনিটের মধ্যে আসছে। এখানে ধোঁয়াটা স্মোক হাউসে অন্তত 5 থেকে 6 টন মাল আছে রাবার। আপনার দেখতেই পাচ্ছেন 6 টন রাবার। কত টাকা হবে? একজাক্ট অ্যামাউন্ট তো পাওয়া যেত না, তো 10 to 12 লাখ। কী কারণে লেগেছে কিছু জানা গেছে? আসলে স্মোক হাউস তো স্মোক দেওয়া হয় রাবার কাঁচা রাবারকে স্মোক হাউসে ঢুকিয়ে নিচে মানে ধোঁয়া দেওয়া হয়। এই ধোঁয়ার থেকে কোনো একটা রাবার হয়তো নিচে পড়ে গেছে, পড়ার রাবার একবার পড়লে পরে আগুন ধরলে পরে আর কিছু করার নেই। আচ্ছা, এটা এই যে জায়গাতে লাগছে এটার নামটা কি? এটার নাম হলো গিয়া বাকরশাল পার্ট 1 নিয়ার বাবা বা নিউ করিমগঞ্জ। কি নাম? রাবার ভ্যালি রোডে। মালিকের নাম কি রয়েছে? ফারুক আহমেদ তো পাবে। কত টাকা হবে কত করে আইডিয়ায়? এই তো 10 থেকে 12 লাখ হবে, এখন তো আমি বলতে পারবো না। এখন মানে আমার হিসাব গোডাউনের মাল নিয়ে দেখে তারপর। মদ এবং জোয়ার আসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় চন্দ্রনাথপুর এমএ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষক মৌসুম দত্ত এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক সাংস্কৃতিক বন্ধনকে আরো মজবুত করে গঠন করায় এলাকার সমাজ বিরোধীরা চাপে রয়েছে। সাম্প্রতিককালে এক জোয়ার আড্ডা নিয়ে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আড্ডা বন্ধ করে দেওয়া হয়। দুষ্কৃতীরা ছাত্রকে মারধর করার অভিযোগ এনে মৌসুম দত্তের বিরুদ্ধে থানায় এক মামলা দায়ের করেন। স্থানীয় বরখোলা পুলিশ দুষ্কৃতীদের সহযোগিতা করে একের পর এক হেনস্থা করে যাচ্ছে কৃতি এই শিক্ষককে। সোমবার স্কুলের সাংবাদিকদের তিনি এই অভিযোগ জানালেন। পাশাপাশি তার আরও বক্তব্য, স্কুলের 16টি ক্লোজ সার্কিট ক্যামেরা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর এইসব সমাজ বিরোধীরা স্কুলে প্রবেশ করে স্কুলের ভেতরে তাকে মারধর করে। এ নিয়ে বরখোলা থানায় মামলা দায়ের করতে গেলে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে ছাত্র মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে, অথচ কোশ্মিনকালে এ ধরনের ঘটনা ঘটেনি। ছাত্র মারধরের ঘটনাকে কেন্দ্র করে তদন্তের নামে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে নানাভাবে হেনস্থা করছেন। গোটা ঘটনা প্রবাহে তিনি প্রাণ সংশয়েরও আশঙ্কা প্রকাশ করেছেন। প্রধান শিক্ষক মৌসুম বাবুর বক্তব্য, সমাজ বিরোধীদের আড়াল করতে কতিপয় পুলিশকর্তা উঠে পড়ে লেগেছেন। সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে দেওয়ার পরও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তবে তিনি এই ঘটনায় মুখ খোলার জন্য মোটেও ভয় পাবেন না। তিনি ঘটনার উপযুক্ত বিচার চাইছেন। এই জুয়া মদের যে নেক্সাসের একটা ছিটে ফোটা গুড়ি যাতে না থাকে, কারণ আমি এত বছর ধরে, আমি এখানে 20 বছর ধরে এখানে রয়েছি, আমি প্রত্যেকটা বাগান কর্মীর বাড়ি চিনি। আমি দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছেলেমেয়েরা। মা বাবা কাজ করে আসেন রাত্রিরে, ছেলেরা মেয়েরা কোথায় কি করে খবর রাখেন না। স্বাভাবিকভাবে এত পরিশ্রান্ত হয়ে, এবং হাতের সামনে যদি মদ থাকে, জুয়ার ইশারা থাকে, স্বাভাবিকভাবেই মানসিকতা যতই মা বাবা কঠোর হোক পারেন না। এবং যার জন্য আজকেও আমার এখানে প্রচুর চা বাগান কর্মীরা রয়েছেন। আপনারা প্রয়োজন বোধ একবার জিজ্ঞেস করে নেবেন ওদের, যে আমি আসার পর ওদের যে শিক্ষার মধ্যে, ওদের যে পড়াশোনার পরিবেশের মধ্যে, বিকেলে পড়া হতো না, বাড়িতে পড়াশোনা করার সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। ওই জায়গাতে 10টা সেন্টারে প্রত্যেক দিন স্কুল ছুটির পরে 4টার সময় এসে বাচ্চারা প্রত্যেকটা সেন্টারে অন্ততপক্ষে 50-60 জন করে বাচ্চা পড়াশোনা করে।
প্রতিবারের মতো এবারও শ্রীকুনা দামছড়া বাজারে আয়োজিত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে সকল ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানান আয়োজকরা। রবিবার সন্ধ্যায় দিগল শ্রীকুনা দামছড়া বাজার গীতাসংঘ প্রাঙ্গণে অধিবাসের মাধ্যমে 24 প্রহর আসরের সূচনা হয়। চলবে 28 নভেম্বর অবধি। পূর্ণ পরিবেশন করবেন গোপাল গোসাই। 27 নভেম্বর বিতরণ করা হবে মহাপ্রসাদ। কমিটির পক্ষে বিস্তারিত তুলে ধরেন সভাপতি রায়মোহন দাস, সহসভাপতি ব্রজেন্দ্র চন্দ্র দাস, সমরেন্দ্র দাস, কোষাধ্যক্ষ শ্রীকান্ত দাস, সোনিলাল দাস, রঞ্জু দাস প্রমুখ। দিগর শ্রীকুনা আলমবাগ জিপিতে তাপাং অঞ্চল ভিত্তিক কীর্তন আজকে এই বছর 28তম কীর্তন আরম্ভ হচ্ছে। আমাদের এখানে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে, সবাই প্রসাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে তারা আমাদের সাহায্য করে। ওদের সাহায্য সহযোগিতায় আমাদের এই কীর্তন অনুষ্ঠান চলে। তো আমাদের এখান থেকে পার্টি দূর দূরান্ত থেকে এক পার্টি আছে কলকাতা, আরেক পার্টি আগরতলা, আরেক পার্টি করিমগঞ্জে, আরেক পার্টি পানিবড়া, আরও বিভিন্ন জায়গার পার্টি আছে। তো সবাই ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। আমাদের 27 তারিখ বুধবারে মহাপ্রসাদ বিতরণ হবে। সেই মহাপ্রসাদ নেওয়ার জন্য দেশবাসীকে সবাইকে দূর হাতে অনুরোধ করছি আসার জন্য, মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। এর মধ্যে আমাদের কার্যকর্তী কমিটির মধ্যে আমরা যারা বিশিষ্ট যারা আছি, আমি প্রেসিডেন্ট শ্রী রায়মোহন দাস, ভাইস প্রেসিডেন্ট ব্রজেন্দ্র চন্দ্র দাস এবং সেক্রেটারি সমরেন্দ্র দাস, আমাদের এস প্রেসিডেন্ট সোনিলাল দাস, উপদেষ্টা মণ্ডলীর বিশিষ্ট কর্মকর্তা আমাদের এখানে আছে গুণমণি দাস, বিশিষ্ট সমাজসেবিক, আমরা আরও বিশিষ্ট অনেক নাম আছে, সব তো বলা যাবে না। সবাই সহযোগিতায় আমাদের এই কীর্তন চলে। নমস্কার। নমস্কার। আজকে আমাদের দিগল শ্রীকুনা আলমবাগ জিপিতে যে কীর্তন চলতেছে সেটা 28তম এবছর। নীলামবাজার ঈদগাহে কলেজ ছাত্রের উপর দুর্বৃত্তের আক্রমণে চাঞ্চল্য এলাকা জুড়ে। থানায় মামলার পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদে উত্তাল পরিস্থিতি আলমখানি গ্রামে। দেখুন বিস্তারিত। সভাপতি আমি মানুষ মিয়া, আমার এনজিও হিন্দু মুসলিম সব এখানে গ্রামবাসী জমছিল, অনেক দূরান্ত থেকে আইছেন মানুষ। গত আজকে সকালে 9টা ওঠার সময় আমার গ্রামের আমার চাচার গরু ভাই একটা পেট্রোল পাম্প তেল আনতে গেছে। যাওয়ার পরে পেট্রোল পাম্প তাই যাওয়ার পরে ঈদগাহ বলে একটা জায়গা আছে লোয়ার পাড়া, ওখানে আমার চাচার গরু বাইরে তারা একজন সলাম কইয়া নামে লামাইছে বাইক থেকে, বাইকের আগে পড়ছে, সিগনাল দিছে, দেহে খাড়া করছে, স্বাভাবিক এজনে খাড়া করবো। খাড়া করার পরে তারে ওখানে থামাইয়া সলামর 2টা ছেলে আরও 3-4 জনে বলে অ্যাটাক করি খুব মায়ের হামলা করছেন। তারে চিন্তাই করে তার টেকা উকা মোবাইল নিছেন গেছি নিয়ে। নেওয়ার পরে তো আর আমরা কেউ জানি না, লালপুর থেকে বা রোডের দ্বারা 2-1 মানুষ আমার এলাকার জানছেন যে ওখানে একটা ঘটনা হয়েছে, যে একটা ছেলেরে মায়ের ভিট হয়েছে, অমুক নাম তার। ও শুনিয়া গেছে ওখানে গেলে এরার ঘুরে হামলা হয়েছে, এরার হাত পাও বাড়িয়ে ভাঙ্গা হয়েছে। সালাম এখানে ঈদগাহ এইরকম ব্যবহার করা হয় যে মানুষ এরকম ঈদগাহ দিকে আগে কয়েকদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেড়াজাল মানুষের যাইতে ভয় করছে। ঈদগাহ দিকে যাইতে মানুষের ভয় করে, ছিনতাইকারী হিসাবে বার হয়েছেন 3-4টা মাফিয়া পরিবার। এখানে মানুষ যাওয়া আওয়া খুব রিক্স। এখানে বাইক সাইক গাড়ি লইয়া যাইতে আটক করেন, এরা চিন্তাই করেন। এরা গাড়িগুলি বিদেশ থেকে মানুষ আইলে মায়ের ফিট গত 2-3 বছর আগে মাড়ুয়ার এক পার্টি মানুষের ওখানে চিন্তাই করছেন করিয়া শোনা অঙ্ক। ও আলমখানি গ্রামের মানুষে আমরা বৈঠক করি এখানে শেষ করে দিছি। সম্প্রতি রাজ্য সরকার এক নির্দেশে লালা সার্কেল অফিস তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় এ নিয়ে সার্কেল অফিস তুলে নিলে জনগণের ভোগান্তির সীমা থাকবে না। সরকারি কাজকর্ম করতে গিয়ে যেসব নথিপত্রের দরকার তাই পেতে দুর্ভোগের সম্মুখীন হবেন জনসাধারণ। এমন পরিস্থিতিতে সার্কেল অফিস স্থানান্তরিত না হওয়ার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। রাজ্য সরকারের এক নির্দেশে লালা থেকে আরম্ভ করে কিছু কিছু সার্কেল অফিস কর্তন করা হয়েছে। তো সেই লিস্টের মধ্যে আমাদের লালাবাজারের নাম ছিল। তো আজকে আমরা লালাবাজারে একটা জনসভা আহ্বান করেছিলাম ও সব শ্রেণীর মানুষকে নিয়ে, সব রাজনৈতিক দল থেকে আরম্ভ করে জনসাধারণ সবাই উপস্থিত হয়েছিলেন। তো আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে লালা সার্কেল অফিস বাঁচাতে একটা কমিটি তৈরি করা হয়েছে। সে কমিটি আগামী দিনে কিভাবে আন্দোলনের বা কিভাবে মেমোরেন্ডাম দিয়ে কিভাবে সার্কেল অফিসকে বাঁচানো যায় ও সেদিকেই
এগোবে। তো আজকের সভায় প্রথম হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা অতি সত্বর একটা মেমোরেন্ডাম তৈরি করা হবে এবং সে মেমোরেন্ডামের একটা কপি সিএম, একটা কপি গভর্নর এবং আরেকটা কপি চিফ সেক্রেটারি এবং আমাদের ডিসি মহোদয়কে দেওয়া হবে। আজকের যে কমিটি তৈরি করা হয়েছে তার মধ্যে আমাদের একটা অ্যাডভাইজারি বডিও তৈরি করা হয়েছে। সে অ্যাডভাইজারি বডির মধ্যে আমাদের 2 MLA কে রাখা হয়েছে, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে রাখা হয়েছে এবং বর্তমান সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহাশয়কেও রাখা হয়েছে। আগামী দিনে ওনাদের কাছ থেকেও আমরা অ্যাডভাইস নিয়ে কিভাবে কাজ করলে আমাদের লালা সার্কেল অফিসকে রাখতে পারবো, লালাতেই রাখতে পারবো, সেই হিসাবে আমরা কাজ করব। আর আগামী দিনে এই সার্কেল অফিসকে আমরা লালাতেই রাখবো বলে আমরা আশা ব্যক্ত করি। রবিবার দুপুরে অগপ দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলার সম্পাদক মনিতন সিংহের ব্যবস্থাপনায় এক সভার মাধ্যমে রাজ্যে গত উপনির্বাচনে মিত্রজোটের 5 জন প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য সব ভোটদাতা সহ দলীয় সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে বিশেষভাবে ধলাই বিধানসভার উপনির্বাচনে মিত্রজোটের প্রার্থী নিহারঞ্জন দাস জয়ী অগপ দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবিদ রাজা লস্কর, হরিকুমার শর্মা, রাজু সিনহা, আব্দুল বরভুইয়া, কাজল লস্কর প্রমুখ। এক প্রেস বার্তায় খবরটি জানিয়েছেন অগপ দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহ। ধলাই যে আমাদের কাছাড়ের এসসি সিটে যে খেলছে নিহারঞ্জন দাস তাই মানে 10,000 অ্যাবাভ মার্জিন আমরা জিততে পেরেছি। এই জন্য আমরা বিজেপির কার্যকর্তা সহ আমাদের অ্যালায়েন্স এবং এজিপি কার্যকর্তা কাছাড়ের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সহ আমাদের এজিপি বঙ্গাইগাঁও ক্যান্ডিডেট আমাদের ফণিভূষণ চৌধুরীর যে ফ্যামিলি ম্যাডাম তাইনও আপনার বিপুল ভোটে মানে আপনার 40,000 অ্যাপ্রক্স ভোটে আমরা মানে জিততে পারছি। সহ আপনার সিডলি, আপনার বেহালি, সামগুড়ি সবাই আমরা জিততে পারা আমরা অনেক খুশি। আমাদের আসামের এনডিএ অ্যালায়েন্সের আপনার চিফ মিনিস্টার আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সহ আমাদের এজিপির প্রেসিডেন্ট অতুল বরা এবং আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কেশব মহন্ত মহাশয় সহ আমার ইউপিপিএল এর মানে প্রেসিডেন্ট আপনার প্রমোদ বড় মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এইভাবে আমরা আগামীতেও অ্যালায়েন্স হিসাবে আমরা পঞ্চায়েত এবং শিলচর কর্পোরেশন ইলেকশনটা আমরা জয়েন্টলি খেলে আমরা এখানেও আমরা রেজাল্ট আমরা পজিটিভ হবে এবং আমাদের 2026 ইলেকশনে আমরা কোনো কিছু চিন্তা না করে আমাদের এনডিএ অ্যালায়েন্স আমরা বিপুল ভোটে জিতে আমরা আরেকবার সরকার গঠন করতে পারবো। ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য এই মুহূর্তের সেরা খবর রাজকীয়ভাবে সম্পন্ন হলো মেহেরপুর প্রিমিয়ার লিগের প্লেয়ারদের অপশন। রবিবার শিলচর ক্যামব্রিজ ইংলিশ স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত নিলাম পর্বের রীতিমতো চাঁদের হাট বসে যায়। এদিন 8টি টিমের মধ্যে প্রায় 127 জন প্লেয়ার অংশ নেন। এর মধ্যে 2800 পয়েন্টে সবচেয়ে বেশি দামে বিক্রিত হয়েছেন রিপু আহমেদ। তাকে কিনেছেন নাইট সুপার কিংস। উল্লেখ্য, আগামী 1 ডিসেম্বর থেকে এমপিএল কন্ট্রোলারের উদ্যোগে শিলচর মেহেরপুর পাঁচঘুরি রোডের মেরিনোভা হাসপাতালের পাশে প্রথমবারের মতো হতে যাচ্ছে মেহেরপুর প্রিমিয়ার লিগ। মেহেরপুর প্রিমিয়ার লিগ আমাদের এলাকার উদ্যমী যুবক ভাইদের উদ্বিগ্নে আজকে প্রত্যেক প্লেয়ারদের বিডিং করা হয়েছে, নিলাম করা হয়েছে। টোটাল 8টি টিম ছিল, 8টি টিম অংশগ্রহণ করে ওরা নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রত্যেক প্লেয়ারদেরকে নিলামের মাধ্যমে ক্রয় করেছেন এবং আগামী 1 ডিসেম্বর হইতে মেহেরপুর পাঁচগুড়ি মাঠে আমাদের এমপিএল খেলার সূচনা হবে, প্রথম ম্যাচ শুরু হবে। তাই আশা করি সবাই সহযোগিতা একান্ত আমরা পাব এবং সেই খেলা অত্যন্ত সুফল এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অখিল গগৈর মতবিনিময় সভা শিলচরে, বিভিন্ন দিক নিয়ে আলোচনা। সৎ মাকে খুন করার অভিযোগে গ্রেফতার ছেলে, চাঞ্চল্য উধারবন্দে। কাবুগঞ্জ নতুন বাজার সড়ক নির্মাণে অনিয়ম, তদন্তের দাবি স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।